আগের ভিডিওতে লেন্সের ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্ক সেটা প্রমাণ করেছি 1/v - 1/u = 1/f। এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো লেন্সটা যে প্রকৃতিরই হোক না কেন, উত্তল হোক বা অবতল হোক, তোমার সম্পর্কটা সেম থাকে। যেমন দর্পণের ক্ষেত্রে করেছিল, দর্পণের ক্ষেত্রে মনে করে দেখো, উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক, তোমার রিলেশনটা ছিল 1/v + 1/u = 1/f। আর এক্ষেত্রে লেন্সের ক্ষেত্রেও একই ব্যাপার রয়েছে, খালি সম্পর্কটা হচ্ছে 1/v - 1/u = 1/f। সে প্রতিবিম্বটা সৎ হোক অসৎ হোক, যে কোনোভাবেই হোক না কেন। যাই হোক, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আজকে প্রথমে বেশ কিছুটা থিওরিটিক্যাল পার্টই আলোচনা করব। প্রথমে আছে রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। টার্মটা তোমাদের কাছে নতুন নয়। লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন। কাকে বলা হয় রৈখিক বিবর্ধন? তো তোমার যা ডেফিনিশন জানতে, মানে দর্পণের ক্ষেত্রে যা পড়েছিলে এখানেও ঠিক একই ব্যাপার। রৈখিক বিবর্ধন বলছে যে ওয়ান ডাইমেনশনাল যদি কোনো বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন বলতে বোঝায় প্রতিবিম্ব আকার এবং বস্তুর আকারের অনুপাত, রেশিও অফ সাইজ অফ দ্য ইমেজ টু দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, অর্থাৎ সিম্পলি I/O, I ফর ইমেজ, O ফর অবজেক্ট। এবং এটা আমরা করে দেখিয়েছিলাম। এটাকে আমি লিখতে পারি m = v/u, where v is the image distance, প্রতিবিম্ব দূরত্ব, আর u is the object distance বা বস্তু দূরত্ব। অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতকে আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশন বলি। এবার চলে এসো, আরো দুটো আছে, ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধনের ব্যাপারটা কিরকম? যে ক্ষেত্রে আর ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট নয়, যদি এমন একটা বস্তু নিই যার একটা নির্দিষ্ট এরিয়া আছে, ঠিক? তুমি মনে করো এরকম একটা লেন্স নিলে, এই লেন্স, এটাই লেন্স, আমি আর ঠিক আছে লেন্স এইভাবে এঁকে দিলাম। ধরে নাও বস্তুটা এরকম, তার মানে কি তার নির্দিষ্ট একটা আকার আছে। আমি ধরে নিলাম এরিয়া অফ দ্য অবজেক্ট ইজ AO, আর সাপোজ এইভাবে তার প্রতিবিম্ব তৈরি হলো, এরিয়া অফ দ্য ইমেজ ইজ AI। এটাকে ইন জেনারেল m ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। বলা যেতে পারে m ড্যাশ = এরিয়া অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য অবজেক্ট, অর্থাৎ প্রতিবিম্বের ক্ষেত্রফল এবং বস্তুর ক্ষেত্রফল এর অনুপাতটাকে বলা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। ঠিক আছে, বেশ। রৈখিক বিবর্ধন হলো, ক্ষেত্রীয় বিবর্ধন হলো আরেকটা টাইপের বিবর্ধন হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন, অনুদৈর্ঘ্য বিবর্ধন। এটাকে ইন জেনারেল m" এইভাবে প্রকাশ করা হয়। তো এটা নিয়েও আলোচনা হয়েছে, লেন্সে দর্পণের ক্ষেত্রেও ছিল। বলা হয়েছিল যদি কোনো একটা বস্তু প্রধান অক্ষ বরাবর থাকে, সাপোজ এইভাবে একটা বস্তু রাখা আছে, আমরা ইন জেনারেল বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখতে পছন্দ করি এবং তারপর তার প্রতিবিম্বের আকার কেমন হয় সেটা নিয়ে অ্যানালিসিস করি। তো এইভাবেও কিন্তু একটা বস্তু রাখা যেতে পারে, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা ওয়ান ডাইমেনশনাল হলেও আমি বস্তুটাকে প্রধান অক্ষ বরাবর স্থাপন করব। এক্সপেক্টেড তার একটা প্রতিবিম্ব হবে, আমি ধরে নিলাম তার প্রতিবিম্ব হচ্ছে এটা। এক্ষেত্রে ওই একই রকমের প্রতিবিম্ব আকার এবং বস্তুর আকারের অনুপাতকে, বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্যের এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন বলি। ঠিক? আচ্ছা, এটাকে মেজার করা হয় এইভাবে, যেহেতু একটা মানে ইন জেনারেল আমরা কি করি, লেন্স থেকে বস্তুর দূরত্বটাকে ইউ বলি, এটা ফিক্সড দূরত্ব। কিন্তু এখানে দূরত্বটা ফিক্সড নয়। দেখো, এই প্রান্তটা একরকম দূরত্ব, পেছনের প্রান্তটা একরকম দূরত্ব। তখন আমি এটাকে ভাবতে পারি এটা একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সাপোজ DQ, আর এটা একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সাপোজ DV। তাহলে সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিবর্ধন বলতে বোঝায় DV/D। ঠিক আছে, তো এটার রাশিমালা তুমি খুব সহজে বের করে দিতে পারো। দেখো, তোমার জানা আছে 1/v - 1/u = 1/f। আমি u রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে 1/v²
এখানে হয়ে গেল ডিভি বাই ডিইউ। আচ্ছা ইউর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করলে আসছে মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার, আর ওয়ান বাই এফটা জিরো হয়ে যাবে কারণ এফ ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে তোমার সাজাতে পড়ে থাকছে ওয়ান বাই ভি স্কোয়ার ডিভি বাই ডিইউ ইকুয়াল টু ওয়ান বাই ইউ স্কোয়ার। তাহলে ডিভি বাই ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু পড়ে থাকছে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে আমার পড়ে থাকছে এম ডাবল ড্যাশ ইকুয়াল টু এন স্কোয়ার। দেখে নাও এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিবর্ধন কিন্তু রৈখিক বিবর্ধনের বর্গ হবে। বুঝছে? তাহলে এই গেল তোমার অনুদৈর্ঘ্য বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, আর প্রথমে ছিল রৈখিক বিবর্ধন। আচ্ছা ছোট করে একটা সম্পর্ক আমরা করিনি, আমরা করব এম এর সঙ্গে। আমাদের এরপরে সবকিছু আলোচনা কিন্তু লিনিয়ার ম্যাগনিফিকেশন। অনুদৈর্ঘ্য বিবর্ধন বা ক্ষেত্রীয় বিবর্ধন এগুলো আমরা ধরে নিচ্ছি একটা স্পেশাল কেস, বিশেষ বিশেষ ক্ষেত্রে ওই আলোচনাগুলো আসবে। আদারওয়াইজ ইন অলমোস্ট অল কেসেস যত আলোচনা হবে তুমি ভাবতে পারো 95% বা 99% কেসে আমাদের কিন্তু রৈখিক বিবর্ধন নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা নেক্সট ছোট্ট একটা সম্পর্ক করি যে এম ইউ আর এফ এদের মধ্যে একটা রিলেশন আমি আনতে চাইছি। কোত্থেকে আনবো? আমার একটাই রিলেশন ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এই রিলেশনটা দর্পণের ক্ষেত্রেও ছিল। তো যদি এই ধরনের রিলেশন বলে যে রাশিটা থাকবে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব সেই রাশিটা দিয়ে গুণ করতে হবে। তার মানে ইউ দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে এটা করে থাকছে ইউ বাই ভি মাইনাস ওয়ান ইউ বাই এফ। আচ্ছা ইউ বাই ভি মানে হচ্ছে ওয়ান বাই এম, আশা করছি বুঝতে অসুবিধা নেই, প্লাস ওয়ান ভি বাই ইউ যদি এম হয় তাহলে ইউ বাই ভি ওয়ান বাই এম। আচ্ছা রাইট হ্যান্ড সাইড করে থাকছে ইউ প্লাস এফ ডিভাইডেড বাই এফ। তাহলে এম ইকুয়াল টু করে থাকছে দেখো এফ বাই ইউ প্লাস। খুব সিম্পল রিলেশন। নেক্সট রিলেশন এম ভি এফ, ভি দিয়ে বলেছে, তাহলে যেহেতু ভি দিয়ে বলেছে তাহলে আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করব। এটা হয়ে যাচ্ছে ওয়ান, এটা পড়ে থাকছে ভি বাই ইউ, এটা ভি বাই এফ। তাহলে পড়ে থাকছে ওয়ান মাইনাস এম ইকুয়াল টু ভি বাই এফ, এটা এম। তাহলে এম ইকুয়াল টু পড়ে থাকছে ওয়ান মাইনাস ভি বাই এফ। তাহলে এটা পড়ে থাকছে এফ মাইনাস ভি বাই এফ, এটাই উত্তর। কারণ আমি করে দিচ্ছি এম ইকুয়াল টু পড়ে থাকছে এফ মাইনাস ভি ডিভাইডেড বাই এফ। খুব সিম্পল রিলেশন, অঙ্কের ক্ষেত্রে অনেক সময় ব্যাপারটা কাজে লাগে, তাই করিয়ে দেওয়া রয়েছে। বেশ নেক্সট চলে যাই। নেক্সট যে পার্টটা করবো সেটাও কিন্তু তুমি দর্পণের ক্ষেত্রে করেছো। কিরকম? অনুবন্ধী ফোকাস যুগল, কনজুগেট ফোসাই। কখন আমি অনুবন্ধী ফোকাস যুগল বলবো? অনুবন্ধী ফোকাস যুগল নামে বুঝতে পারছো দুটো ফোকাস, ফোকাস যুগল এরকমের একটা কথা বলছে। তো এক্ষেত্রেও ওই একই রকমের কনসেপ্ট যে একটা লেন্সের জন্য যদি প্রধান অক্ষের উপর এমন দুটো বিন্দু পাওয়া যায়, সাপোজ এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, যদি পাওয়া যায় যে এ বিন্দুতে আমি অবজেক্ট রাখলাম, তার জন্য আমি সাপোজ বি বিন্দুতে প্রতিবিম্ব পেলাম, আর বি বিন্দুতে যদি আমি অবজেক্ট রাখি তাহলে সেক্ষেত্রে আমি এ বিন্দুতে প্রতিবিম্ব পাই। এই ধরনের দুটো অবস্থান যদি আমি পাই তাহলে সেক্ষেত্রে ওই বিন্দু দুটোকে পরস্পর অনুবন্ধী ফোকাস যুগল বলে। দর্পণের ক্ষেত্রেও একই ব্যাপার ছিল যে এরকম দুটো বিন্দু দর্পণের ক্ষেত্রেও পাওয়া গেছিল। কেন পাওয়া গেছিল সেটাও বলেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। দর্পণের ক্ষেত্রে প্লাস ছিল এবং সেক্ষেত্রে আমি দেখেছিলাম যদি ইউ আর ভি যদি ইন্টারচেঞ্জ করি, এখানে ইউ আর ভি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে রিলেশনটা অলমোস্ট সেম থাকছে, খালি একটা বাড়তি মাইনাস সাইন আসছে। তো মাইনাস সাইনটা আমার কাছে এমন কিছু প্রবলেমের ব্যাপার নয়। মাইনাস সাইন মানে আমরা বুঝি যেদিকে রশ্মি যাচ্ছে তার উল্টো দিকে আমি ক্যালকুলেশন নিচ্ছি।
মানে তোমার রিলেশনটা সেম থাকছে। তাহলে ইউ আর ভি ইন্টারচেঞ্জ করলে যদি রিলেশন সেম থাকে তাহলে অবস্থানের ক্ষেত্র মানে থিওরির ক্ষেত্রেও তোমার একই ব্যাপার হওয়া উচিত। তার মানে দুটো বিন্দু এরকম পাওয়া সম্ভব যাদের একটিতে বস্তু রাখলে অপরটিতে প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো হয়ে গেল কনজুগেট ফোসাই বা অনুবন্ধী ফোকাস যুগল। পরবর্তী আলোচনা নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ এটাও দর্পণের ক্ষেত্রেও ছিল, তো এখানেও তোমার ওই একই ব্যাপার আসবে। এই একটা কনভেক্স লেন্সই নিলাম, উত্তল লেন্স। আমি ধরে নিলাম এটা দুদিকে দুটো ফোকাস, সে এফ, এই দেখো মোটামুটি একই দূরত্বে এটা এফ নেবে। তারপর ধরে নেবে সাপোজ এ বিন্দুতে অবজেক্ট আছে, সাপোজ বি বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, ফোকাস থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ওয়াই। ঠিক, তাহলে এটা যদি বস্তু হয় অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ, তার মানে আমি বলতে পারি এই এতটা হচ্ছে বস্তু দূরত্ব আর এখান থেকে এতটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে আমি লিখতে পারি u ইকুয়াল টু f প্লাস x আর v ইকুয়াল টু f প্লাস y। তার কারণ হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে f, আবার এটার ক্ষেত্রেও এই দিক থেকে এটা হচ্ছে f। ছবিটা কিন্তু থাকবে, যদি নিউটনের সূত্র বলে, সূত্রের সঙ্গে প্রমাণটাও থাকে, বলে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা করো। নিউটনের সমীকরণটা আশা করছি ভুলে যাওনি, ওখানেও পেয়েছিলাম যে xy ইকুয়াল টু f স্কয়ার। fটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর x আর y এর কনসেপ্ট ছিল এরকম যে ফোকাস থেকে বস্তুর দূরত্বটাকে x ধরবো আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটাকে y ধরবো। দর্পণের ক্ষেত্রে ছবিটা অন্য রকমের ব্যাপার ছিল, এখানে ব্যাপারটা অন্যরকম। তো যাই হোক, যেহেতু দুদিকেই ফোকাস থাকে সেই জন্য এখানে ব্যাপারটা একটু সহজ হবে। দর্পণের ক্ষেত্রে একটাই ফোকাস, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস। কেন সেটাও বলেছিলাম যে দর্পণের ক্ষেত্রে একটাই তল আর লেন্সের ক্ষেত্রে দুটো তল, সেই জন্য দুটো তলের দুটো ভিন্ন তলের জন্য দুটো ভিন্ন ফোকাস চলে আসে। যাই হোক, এবার সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে প্রথমেই আমি যেটা করতে পারি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। ঠিক, এবার বলে রাখি যদি সদ্বিম্বের কথা হয়, আমি যখনই সদ্বিম্বের কথা বলবো, সদ্বিম্বের জন্য ভিটা হচ্ছে পজিটিভ। সদ্বিম্বের জন্য ভিটা পজিটিভ, সদ্বিম্বের জন্য ইউটা কিন্তু নেগেটিভ থাকবে। ইউ যদি অসৎ বস্তুর সদ্বিম্ব না হয় তাহলে ইন অল কেসেস ইউ ইজ কনসিডার্ড অ্যাজ নেগেটিভ, জাস্ট লাইক ইন কেস অফ মিরর। আচ্ছা, এবার বলে রাখি যেহেতু উত্তল লেন্স নিয়েছি, উত্তল লেন্সের ক্ষেত্রে এফটা প্লাস। তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে এই ধরনের চিহ্ন প্রথা চলে আসে। তাহলে চিহ্ন প্রথার এই নিয়মগুলো যখনই আমি এটার উপর বসাবো মানগুলো, সাপোজ ইউ সমান মাইনাস ভি, তাহলে মাইনাস যখনই বসাবো তখন এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখনই আমি সদ্বিম্বের জন্য লেন্সের ইকুয়েশন লিখব তখন কিন্তু এই রিলেশনটা হয়ে যাবে, তোমার রিলেশনটা হয়ে যাবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। মানে এরপরে যখনই আমি লিখবো সদ্বিম্বের জন্য ইকুয়েশন, আমি এত সব বলবো না, আমি লিখে দেবো লেন্সের সমীকরণ এটা, ব্র্যাকেটে লেখা থাকবে যদি সদ্বিম্ব লেখা থাকে তাহলেই তোমাকে ব্যাপারটা বুঝে নিতে হবে বা পরীক্ষকও বুঝে যাবে, আলাদা করে এগুলো ব্যাখ্যা করার দরকার নেই। অথবা ডাইরেক্ট লিখতে পারো সদ্বিম্বের জন্য লেন্সের সমীকরণটি হলো। ঠিক, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। মানগুলো বসিয়ে দাও। তাহলে এটা পড়ে থাকছে 1/f প্লাস y প্লাস 1/f প্লাস x ইকুয়াল টু 1/f। যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করো, f প্লাস y, এটা পড়ে থাকছে f প্লাস x, এটা পড়ে থাকছে f প্লাস x, f প্লাস y ইকুয়াল টু 1/f। কোনাকুনি গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে f স্কয়ার প্লাস fx প্লাস fy প্লাস xy, এই এতটা গুণ করলাম চারটা টার্মে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড f দিয়ে গুণ করতে হবে, দুটো f আছে 2f, তাহলে 2f স্কয়ার
প্লাস এফ এক্স প্লাস এফ ওয়াই, এফ এক্স, তাহলে পড়ে থাকছে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু 2f স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, তাহলে পড়ে থাকছে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু ওই লেন্সের মতো দর্পণের মতো কোনো কনফিউশন করবো না যে বস্তু আর প্রতিবিম্ব একই দিকে, তার কারণ হচ্ছে এক্ষেত্রে ইটসেলফ দেখো এক্স আর ওয়াই লেন্সের দুটো ভিন্ন দিকে অবস্থিত, তাই না? এক্স আর ওয়াই লেন্সের দুটি ভিন্ন দিকে অবস্থিত হয়ে থাকে, সুতরাং ওই ব্যাপারটা এক্ষেত্রে থাকবে না। এই গেল তোমার লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। নেক্সট আলোচনা করব লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ নয়, এটাকে বলা হয় লেন্স নির্মাতা সূত্র, লেন্স মেকারস ফর্মুলা, লেন্স নির্মাতা সূত্র, লেন্স মেকারস ফর্মুলা। মানে একটা লেন্স যখন তৈরি করা হয়, আমি তো একটা লেন্স তৈরি করতেই পারি, লেন্স নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালও আছে এবং সেখানে দেখবে তোমাদের বিভিন্ন ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দেওয়া হতে পারে, 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার এরকম দেওয়া হতে পারে। তো বলে রাখি লেন্স মেকারস ফর্মুলা হচ্ছে যে একটা লেন্স যখন তৈরি করা হয়, সেটা 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য হোক বা 15 সেন্টিমিটার হোক, তখন সেক্ষেত্রে একটা বিশেষ ফর্মুলা ফলো করে লেন্সটা তৈরি করা হয়, ফোকাস দৈর্ঘ্যটাকে নির্ণয় করা হয়। সেই ফর্মুলাটাকে বলা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1/f ইকুয়াল টু MUG minus 1 into 1/r1 minus 1/r। এই ফর্মুলাটাকে বলা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা, প্রোভাইডেড ধরে নিচ্ছি যে আমরা বায়ু মাধ্যমে কাজ করছি, অথবা তুমি এখানে মিউটাকে শুধু মিউ লিখতে পারো, তার কারণ হচ্ছে এখানে মিউটা হচ্ছে মাধ্যম সাপেক্ষে, মানে যে মাধ্যমে তুমি লেন্সটা ব্যবহার করছো সেই মাধ্যম সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। আচ্ছা, এফ বুঝতে পারছো, এটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, R1 আর R2 এটা কি? এটা হচ্ছে লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ। মানে তুমি এইভাবে ভাবো যে আমার যদি একটা উভোত্তল লেন্স নিই, ইকুই কনভেক্স লেন্স, উভোত্তল লেন্স। আচ্ছা, উভোত্তল লেন্স কোনটাকে বলছি? আমরা যে লেন্সটাকে সাধারণত ব্যবহার করে থাকি বা এঁকে থাকি সেই লেন্সটাকেই বলা হচ্ছে উভোত্তল লেন্স। উভোত্তল মানে কি? যেদিক থেকেই দেখবে এটাকে কনভেক্স বা উত্তল লাগবে, মানে এদিক থেকেও উত্তল এদিক থেকেও উত্তল, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ইকুই কনভেক্স বা উভোত্তল লেন্স। আচ্ছা, এবার ধরে নাও তোমার এদিক থেকে আলো আসছে, তাহলে প্রথমে কোন তলটা পড়ছে? প্রথমে এই তলটা পড়ছে, আর পরে কোন তলটা পড়ছে? আলো প্রথমে এই তলটাকে স্পর্শ করবে, তারপর এই তলটাকে স্পর্শ করবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সারফেস, এটা হচ্ছে সেকেন্ড সারফেস। তাহলে R1 কি? ফার্স্ট সারফেস, সেটা একটা স্ফিয়ারের পার্ট, এটি গোলকের অংশ, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে এবং সেই গোলকের যেটা ব্যাসার্ধ সেটাকে বলা হচ্ছে R1। আশা করছি বোঝা গেছে। লেন্সের যে কোনো একটা দিকে যদি আলো ফেলা হয়, তাহলে আলোটা প্রথম যে তলটাকে স্পর্শ করবে সেটাকে বলবো প্রথম তল, এবং সেই তলের বক্রতা ব্যাসার্ধকে আমি বলবো R1। আর দ্বিতীয় যে তলটা আছে সেই তলটাও কিন্তু একটা গোলকেরই অংশ বিশেষ, এবং সেই গোলকটাকে তুমি যদি কাল্পনিকভাবে এঁকে নাও, তাহলে এখানে এইভাবে ব্যাসার্ধ পাবে, তাহলে সেক্ষেত্রে সেই তলের ব্যাসার্ধকে আমি বলবো R2। আশা করছি বোঝা গেছে। তাহলে R1 আর R2 হচ্ছে লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ। কোনটা R1 কোনটা R2 ছবিটা ভালো করে দেখে রাখবে, এবং ভালো করে যদি চিহ্ন প্রথা ব্যবহার করো তাহলে দেখবে রেটা এদিকে যাচ্ছে, আমি R1টা এখান থেকে মেজার করছি কোন দিকে? ডান দিকে। তাহলে উভোত্তল লেন্স যখন বলবো তখন R1 কিন্তু পজিটিভ, আর R2টা কি হয়ে যাবে? দেখো এখান থেকে যদি মেজার করি আমার রেটা এদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে উল্টো দিকে মেজারমেন্ট হচ্ছে, ঠিক? তাহলে সেক্ষেত্রে উল্টো দিকে যেহেতু মেজারমেন্টটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে R2টা হয়ে যাবে নেগেটিভ। তাহলে 1/f আমি এই ফর্মুলায় যদি মান বসাই, এটা পড়ে থাকছে 1/r1টা পজিটিভ আর 1/r2টা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল,
মানে এখানে এটা নেগেটিভ ছিল আর এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তুমি খেয়াল করে দেখো মিউ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1, r1 বললাম পজিটিভ, r2 বললাম পজিটিভ, তাহলে বলতে পারি f ইজ অলওয়েজ পজিটিভ। তুমি খেয়াল করে দেখবে যে আমরা কিন্তু আগেই উল্লেখ করেছি যে একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হবে, কখনোই আমরা নেগেটিভ নেব না। দেখো এখান থেকেও সেই ব্যাপারটা চলে আসছে যে f ইজ অলওয়েজ পজিটিভ। এখন যদি আমি একটা উভা বোতল লেন্স ইকুইকনকেভ উভা বোতল, আচ্ছা উভা বোতল মানে হচ্ছে আমরা যেটাকে অবতল লেন্স বলি, যে যেদিক থেকেই দেখো না কেন এটা অবতল হবে। তো এই ধরনের লেন্স যখন আমি ভাববো, সাপোজ এদিক থেকে লাইট যাচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে প্রথম তল, এটা হচ্ছে দ্বিতীয় তল। এবার এইটা একটা গোলকের অংশ বিশেষ, তাহলে এটার কেন্দ্র থাকবে, তাহলে এটার ব্যাসার্ধকে আমি বলবো r1। একই রকম ভাবে এটাও একটা গোলকের অংশ বিশেষ, এটার একটা কেন্দ্র থাকবে, এটাকে বলবো r2। এবার এটার ক্ষেত্রে তুমি যখন ক্যালকুলেশন করবে দেখবে r1টা নেগেটিভ এবং r2টা পজিটিভ। সেটা যদি ওই সমীকরণে বসাও, r1টা নেগেটিভ r2টা পজিটিভ, নেগেটিভ ছিলই। এখানে যখন তুমি ক্যালকুলেশন করবে আগেই একটা মাইনাস চলে এলো, তবে এটা আসবে 1/r1 প্লাস 1/r2। তাহলে এখানে তুমি দেখো f ইজ অলওয়েজ নেগেটিভ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কেন আমি নেগেটিভ ধরি ফোকাস দৈর্ঘ্য, সেটাও তোমার কিন্তু এই অংশ থেকে ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে একটা উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, আর একটা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, এই গেল তোমার লেন্স মেকার্স ফর্মুলা। পরীক্ষায় কিন্তু লেন্স মেকার্স ফর্মুলা থেকে ভালোই প্রশ্ন আসে। আচ্ছা বেশ, নেক্সট চলে এসো যে যদি একটা লেন্সকে জলের মধ্যে ডোবানো হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। দেখো সিমিলার একটা কোশ্চেন তুমি মিররের ক্ষেত্রে করেছিলে, যেখানে বলা হয়েছিল যে দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা মাধ্যমের উপর নির্ভর করে না, কারণ লেন্স এর ক্ষেত্রে দর্পণের ক্ষেত্রে যা কিছু হয় আলোর প্রতিফলনের জন্য, আর লেন্সের ক্ষেত্রে যা কিছু হয় আলোর প্রতিসরণের জন্য। তাহলে তুমি মনে রাখবে দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ নাও হতে পারে, কিন্তু লেন্সের ক্ষেত্রে একটা লেন্স যখনই আমি একটা মিররের জলের মধ্যে ঢোকাবো তখন কিন্তু তার ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হবেই। তার কারণ হচ্ছে লেন্সের যেটা ফোকাস দৈর্ঘ্য সেটা মিউর উপর ডিপেন্ড করে। আর তুমি জানো যে কোনো একটা মাধ্যমে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার মিউটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তিত হবে। এখন তোমাকে দেখাতে হবে যে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বা ক্যালকুলেশন করে তুমি দেখাবে যেটা বৃদ্ধি পায় না হ্রাস পায়। আগে থেকেই বলে দিচ্ছি, একটা লেন্স সেটা উত্তল নাও বা অবতল নাও, যখনই তুমি জলের মধ্যে ডোবাবে তখন তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আচ্ছা সেটাই এখন এবার ব্যাখ্যা করবো। কীভাবে ব্যাখ্যা করবো? এটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। তো আমি ধরে নিলাম লেন্সটি যখন বায়ুতে রাখা হচ্ছে তখন তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে FA। তাহলে সেক্ষেত্রে রিলেশনটা হবে 1/FA ইকুয়াল টু MUG, গ্লাসের তৈরি। তাহলে বায়ু মাধ্যমে যখন রেখেছি, এটা বায়ু মাধ্যম, এরকম একটা লেন্স আছে, এটা গ্লাস মাধ্যম, আমি বায়ু মাধ্যমে রেখেছি, তাহলে সেক্ষেত্রে MUG নিলাম। আচ্ছা আমি ধরে নিলাম প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ r1, দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ r2, ওই কথাগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এটাকে জল মাধ্যমে ডুবিয়ে দিয়েছি। আচ্ছা আমি ধরে নিলাম জল মাধ্যমে ফোকাস দূরত্ব হচ্ছে FW, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বা জল মাধ্যমে আমার লেখা উচিত FW। তাহলে এয়ারের জায়গায় হয়ে গেল W, মানে এটা জল আছে, তাহলে এক্ষেত্রে মিউর জায়গায় আমি কি লিখবো, W μg। তাহলে এটা হওয়া উচিত W μg -1 1/r1 -1/r2। আচ্ছা জলে ডোবাবার জন্য রেডিয়াস অফ কার্ভেচার নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে না। সলিড লেন্স সাধারণত সলিড কাঁচের তৈরি, জলে ডোবালে নিশ্চয়ই কাঁচ গলে যায় না, তাহলে সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার উইল রিমেইন আনচেঞ্জ। হয়ে গেল, প্রথমটাকে আমি বলতে পারি ইকুয়েশন নাম্বার 1, সেকেন্ডেরটাকে বলছি ইকুয়েশন নাম্বার 2। এখন আমি যদি 1/2 করে দিই তাহলে এটা পড়ে থাকবে FW/FA, এটা পড়ে থাকবে MUG -1, এটা পড়ে থাকবে W μg -1। এই পার্টটা পুরো কেটে যাবে, ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, তাহলে এবার তুমি খেয়াল করে দেখো FW/FA, তাহলে এবার ডান দিকটা যদি লব বড় হয়
তাহলে বাঁ দিকেও লব বড়, আর ডান দিকে যদি লব ছোট হয় তাহলে বাঁ দিকেও লব ছোট। আমাকে এফ ডাব্লিউটা বের করতে হবে এফ এর রেসপেক্টে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে এম ইউ জি বলো না ডাব্লিউ মিউ জি বলো। সেটা যদি আমি বের করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে বাকিটা আমি করে দিতে পারি। দেখো কিভাবে করব। সাপোজ ডাব্লিউ মিউ জি, এটাকে আমি লিখতে পারি মিউ জি বাই মিউ ডাব্লিউ। এটা নতুন কিছু নয়, তাহলেই আমি লিখতে পারবো এটা হচ্ছে এম ইউ জি বাই এম ইউ ডাব্লিউ। আমি পেলাম ডাব্লিউ মিউ জি সমান এম ইউ জি বাই এম ইউ ডাব্লিউ। কোন দুটো নিয়ে কম্প্যারিজন হচ্ছে? এটার সঙ্গে এটার কম্প্যারিজন দেখতে চাইছি, যে এম ইউ জি আর ডাব্লিউ মিউ জি কোনটা বড় সেটা দেখতে চাইছি। তাহলে এবার তোমার আছে এটা সমান এটা বাই এটা, এবং মিউ ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, এটা সবসময় মনে রাখবে। তার মানে এটা ফর্মটা কিরকম আছে, x ইকুয়াল টু y বাই সাম কনস্ট্যান্ট, সাপোজ y বাই 2। আমি ধরে নিলাম এটার মান 2, তাহলে x ইকুয়াল টু y বাই 2 এই ফর্মে আছে। তাহলে কে বড়, x বড় না y বড়? অবভিয়াসলি y ইকুয়াল টু 2x, তাহলে y ইজ গ্রেটার দেন x। তাহলে y ইজ গ্রেটার দেন x যদি এখানে বলতে পারি, তাহলে আমার এটা হচ্ছে y। তাহলে আমি বলতে পারি a mu g is greater than w mu g। এটা দেখাবার দরকার নেই, তোমার জাস্ট নিজের ধারণা যেন পরিষ্কার থাকে যে একটা চলরাশি ইকুয়াল টু আরেকটা চলরাশি বাই এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেই কনস্ট্যান্ট কোয়ান্টিটি গ্রেটার দেন 1। তাহলে সেক্ষেত্রে তুমি মনে মনে ভাববে এটা x ইকুয়াল টু যদি y বাই 2 হয় তাহলে y ইজ অলওয়েজ গ্রেটার দেন x। সেখান থেকে বললাম a mu g is greater than w mu g। তাহলে উভয় পক্ষে একটা এক বিয়োগ করে দাও, তাহলে a mu g minus 1 গ্রেটার দেন w mu g minus 1। খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এই যে a mu g minus 1 w mu g minus 1, তাহলে লবটা হরের থেকে বড় ডান দিকে, তাহলে বাঁ দিকেও লবটা হরের থেকে বড়। তাহলে আমি যে যেটা পেয়ে গেলাম, অতএব 3 নম্বর সমীকরণ হতে আমি বলতে পারি fw is greater than f। তার মানে জলে ডোবালে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা বলে রাখি, কোনো এক বছর এরকম ভাবে বৃদ্ধি বা হ্রাস না দিয়ে ডাটা দিয়ে দিয়েছে। কিরকম ডাটা দিয়েছে? পরিষ্কার বলে দিয়েছে যে একটা লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে fa ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বলেছে জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে, মানে তোমাকে fw-টা ফাইন্ড আউট করতে হবে। আরো কিছু তথ্য দেওয়া আছে, যেমন বলে দিয়েছে a mu g সমান 1.51, এটা বলেছে 1.51, আর এটা বলে দিয়েছে, সরি এটা নয়, a mu w বলেছে 1.3। এই তথ্যগুলো থেকে তোমাকে fw বার করতে হবে। তাহলে প্রথমে এটা লিখবো যে fa ইকুয়াল টু 5, r1 r2 ধরে নেবো। তাহলে সেকেন্ড টার্ম লিখতে পারি 1/5 সমান 1.51 মাইনাস 1 সমান এটা। আচ্ছা এখান থেকে দেখো আমি করতে পারি 1/r1 মাইনাস 1/r2 ইন্টু 0.51 ইকুয়াল টু 1/5। তাহলে 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 1/5 ইন্টু 0.51। এটা কত করে থাকছে? 5 5 25। দেখো এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 করে দেব। প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য থেকে 1/r1 মাইনাস 1/r2 এটা বের করে দেব। এবার কি করব, এটা সেকেন্ড ইকুয়েশনে পুট করে দেব। তাহলে আমার সেকেন্ড ইকুয়েশন কি আছে, 1/fw, fw-টা আননোন। আচ্ছা w mu g মাইনাস 1, এটা কিন্তু দেওয়া নেই আপাতত, এটা হয়ে গেল 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা w mu g-টাকে আমি কি লিখতে পারি, এটা করেছিলাম a mu g বাই a mu w মাইনাস 1। আচ্ছা এটা পুরো থাকছে 1/2.55, এই যে একটু আগে বসালাম 1 নম্বর সমীকরণে। আচ্ছা a mu g বাই a mu w, এটা পুরো থাকছে 1.51, 1.33, 1/2.55। এখান থেকে fw বের করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটা আসবে প্রায় 18 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার ছিল, এটা 18.8, মানে প্রায় 19 হয়ে যাচ্ছে।
মানে তুমি বলতে পারো 3 গুণের থেকেও বেশি ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রায় 4 গুণই বলতে পারো, 20 হলে 4 গুণ হয়ে যাবে। তার মানে অবশ্যই ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সেটা আমাদের কাছে পরিষ্কার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখো তো এই জিনিসটা তোমার জানা আছে কিনা, যে একটা উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো কাজ করবে, বা একটা অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো কাজ করবে। প্রশ্নটা এভাবেও থাকতে পারে, তোমরা নিশ্চয়ই জানো যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কনভার্জিং লেন্স। উত্তল লেন্স এটার মানেই হচ্ছে অভিসারী লেন্স, কনভার্জিং। আর অবতল লেন্স মানে হচ্ছে অপসারী লেন্স। এগুলো নিয়ে আর ব্যাখ্যা করলাম না, কেন অভিসারী বলে কেন অপসারী বলে। তো উত্তল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করে কোনো একটা বিশেষ শর্তের জন্য, সেই শর্তটা যদি না মেনে চলে তাহলে সেক্ষেত্রে উত্তল লেন্স কিন্তু অপসারী লেন্স হিসেবেও কাজ করতে পারে। একই রকম ভাবে অবতল লেন্স একটা বিশেষ শর্তে অপসারী লেন্সের মতো কাজ করে, যদি কন্ডিশন চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে অবতল লেন্সও কিন্তু অভিসারী লেন্সের মতো কাজ করতে পারে। কখন কিভাবে? তো তুমি দেখে রাখো যে এটা যদি একটা উত্তল লেন্স হয়, উত্তল লেন্সের মাধ্যমে ফোকাস দূরত্ব প্রতিসরাঙ্ক কত? কাঁচের তৈরি 1.5, আর চারপাশের মাধ্যমটা কি হয়? এয়ার। এয়ারের প্রতিসরাঙ্ক কত? 1। তাহলে আমি বলতে পারি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাকে যদি μ2 বলি, সেটা 1.5, আর পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে যদি μ1 বলি, 1 হয়। তাহলে ইন জেনারেল μ2 মাস্ট বি গ্রেটার দ্যান μ1। এই শর্তটা যদি মেনে চলে তাহলে উত্তল লেন্স অভিসারী লেন্সের মতো কাজ করবে, যেটা আমাদের স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনোভাবে এটা 1.5 আর পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 এর বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই উত্তল লেন্সটা অভিসারী লেন্সের মতো বা উত্তল লেন্সের মতো কাজ করবে। তখন সেক্ষেত্রে যদি কোনোভাবে হয়ে যায় যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক 2, তখন উত্তল লেন্সের নেচারটা হয়ে যাবে এরকম। এইভাবে আলো পড়বে, সাপোজ দেখা যাবে আলোক রশ্মি এইভাবে নির্গত হচ্ছে, মানে উত্তল লেন্সটা একটা অপসারী লেন্সের মতো কাজ করবে। সেক্ষেত্রে কন্ডিশন কি হতে হবে? কন্ডিশন হতে হবে μ1 মাস্ট বি গ্রেটার দ্যান μ2। এবং একই জিনিস তোমার অবতল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মূল ব্যাপার মনে রাখবে, যদি কোনো লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কমে যায়, মাধ্যমের লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম ইজ লেস দ্যান দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম, দেন আ কনভেক্স লেন্স উইল অ্যাক্ট অ্যাজ এ কনকেভ লেন্স, বা বলতে পারো এটা হয়ে যাবে কনভার্জিং লেন্স ছিল, ওটা ডাইভার্জিং লেন্স হয়ে যাবে। তাহলে মূল ব্যাপার হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক এখানে 1.5, পারিপার্শ্বিক মাধ্যমের উপাদানের বা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা যদি কমে যায় তাহলে লেন্সের আচরণটা উল্টে যায়। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 10এই ছিল তোমাদের আলোচনা, জানি না করেছিল কিনা। আচ্ছা, এটা দিয়ে একটা ছোটখাটো কোশ্চেন দিতে দেখো, কোশ্চেনটা সলভ করা যায় কিনা। বলছে যে একটা লেন্সের ক্ষেত্রে, লেন্সের ভেতরে অনেক সময় দেখা যায় একটা বড় কাঁচের স্ল্যাব, তার মধ্যেও এটা দেখা যায় যে স্ল্যাবের মধ্যে, স্ল্যাবটা যখন তৈরি হয়েছে ভেতরে কিছু বাবল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এয়ার বাবল, অবভিয়াসলি এয়ার বাবল। একটা মনে করো একটা বড় কাঁচের স্ল্যাব, অনেক সময় দেখতে পাওয়া যায় যে ভেতরে এয়ার বাবল তৈরি হয়ে গেছে। প্রশ্ন দিয়েছে দ্যাট এয়ার বাবলটা কি লেন্সের মতো কাজ করবে? উইল ইট অ্যাক্ট অ্যাজ এ কনভার্জিং লেন্স অর ডাইভার্জিং লেন্স? মানে এটি উত্তল লেন্সের মতো আচরণ করবে না অবতল লেন্সের মতো আচরণ করবে? এটা হচ্ছে তোমার প্রশ্ন, যে একটি কাঁচের মধ্যে বায়ু বুদবুদ আটকে আছে, সেটি কি ধরনের লেন্স হিসেবে কাজ করবে? উইল ইট অ্যাক্ট অ্যাজ এ কনভার্জিং অর ডাইভার্জিং লেন্স? কিভাবে ব্যাখ্যা করব? তো আমি এইভাবে বলবো যে এটা কিন্তু দেখতে অনেকটা উভোত্তল লেন্সের মতো। তাহলে প্রথম কনক্লুশন যেটা হলো, মেবি লাইক ইকুইকনভেক্স লেন্স বা উভোত্তল লেন্স অ্যাকর্ডিং টু ইটস শেপ। কিন্তু যদি মাধ্যমের ব্যাপার দেখি, আমি বলছি বায়ু বুদবুদ, তাহলে এর ভেতরের যেটা μ1 বলছি, 1 এয়ার আছে,
আর পারিপার্শ্বিক মাধ্যম কি আছে? কাঁচ। μ2 কত? 1.5। তাহলে এখানে আমার কি শর্ত আসছে? μ1 is less than μ2। কি বললাম? যদি μ1 less than μ2 হয় নেচারটা পাল্টে যায়। তাহলে দেখতে উপস্তল লেন্সের মতো কাজ হলেও এটা অপসারী লেন্সের মতো কাজ করবে, মানে এটা অবতল লেন্সের মতো কাজ করবে। দেখতে উত্তল লেন্সের মতো, কিন্তু এর কাজ হয়ে যাবে অবতল লেন্সের। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো করে দেখবে, বাড়িতে লিখে লিখে ছবি এঁকে, যখন ছবি আঁকার দরকার হবে যে ক্ষেত্রে ছবি এঁকে প্র্যাকটিস করবে।